এখন না পারতেছি চাপ নিতে, না পারতেছি চাপ দিতে। মানে এটা এখন দ্বিমুখী সমস্যা হয়ে গিয়েছে। তো এটা আসলে অনেক বেশি খারাপ লাগলো আমার কাছে যে আমার ছেলেটা তো এমনিতে সহজ সরল কিছু বলে না, বোকাশোকা। মোল্লাদর মসজিদ পর্যন্ত, আর অন্যদের আমার এবং আমার বাচ্চাদের পর্যন্ত। কী জন্য ইচ্ছা করে নিজে ক্ষতি ডেকে আনবো বলো? আমি তো বুঝতে পেরেছি ওনার প্ল্যান। ওনার সেই প্ল্যান আমি সফলতা কেন দিব বলো? যারা আমাকে ভালোবাসো না বা আমার ভিডিও প্রথম দেখতেছো তারাও প্লিজ কমেন্টস করে দিও, তোমাদের মতামত অভিব্যক্তি আমাকে জানিও। খুব রাগ উঠেছিল বুঝছো। মেয়ে মানুষের আসলে এসব জিনিসে মাথা ঘামাতে নেই, ওদেরকে দেখার মতো কেউ নেই। সব কিছুতে টাকা লাগে, টাকা ছাড়া কোনো কিছুই হয় না। তবে আমি জেনে শুনে কোনো পাপ বা অন্যায় কাজ করতে পারবো না, যেটার জন্য আমাকে সারা জীবন কষ্ট পেতে হবে। ইভেন আমার বাচ্চাদেরকেও কষ্ট পেতে হবে, এরকম করে কাজ আমি করব না। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন প্রায় বিকাল 4টার মতো বাজে, রান্না করতেছি। খুব ক্ষুধা পেয়েছে, তাই রান্নাটা করে নিচ্ছি। ইদানিং ভাত তরকারি ছাড়া আর কিছু খেতে ইচ্ছা করে না। সকালবেলা নাস্তাটা খাই, সেটা আসলে খুব বেশি ভালো লাগে না খেতে, তারপরও খাই। কিন্তু এটা খেলে না পেট ভরে না, কেমন জানি লাগে, ভালো লাগে না। আজকে ঈদের চতুর্থ দিন। ঈদের পরের দিন যে রান্নাগুলো করেছিলাম সেগুলো দিয়ে ঈদের তৃতীয় দিন খেয়েছিলাম, তখন আর রান্না করিনি। তো আজকে রান্না করে নিচ্ছি। আজকে পাট শাক ভাজি করব আর তেলাপিয়া মাছ ভুনা করে নিব। তেলাপিয়া মাছ ভাজি খেতে এখন আর ভালো লাগছে না, প্রথম দিন ভাজি খেয়েছিলাম। তো হঠাৎ করে ইচ্ছে করলো একটু ভুনা করে খাই, কেমন লাগে খেতে। অনেক দিন তো ভুনা করে খাওয়া হয় না। ডাক্তারের কাছ থেকে আসার পথে ভ্যাঙ্গাইতে অনেক সবজি দেখেছিলাম। তো বাবার বউ বলেছিল সবজি কী কী লাভে নিয়ে নাও। তো আমি চাঁচে পাট শাক, ডাঁটা শাক, তারপরে কলমি শাক নিয়ে নিয়েছিলাম। উনি তো চিল্লি এতগুলো নেওয়ার কী দরকার। আমি বললাম তুমি তো শাক কিনো না, শাক আনতে বলে আনো না। তুমি যখন আসো তখন শাক পাওয়া যায় না, তাই আমি বেশি করে শাক নিয়ে নিলাম। মোবাইলে অনেকগুলো ভিডিও জমা পড়ে আছে বুঝছো, মানে ব্লগ ছাড়া হয় না। আমার শরীর আসলে ভালো না বুঝছো আপুরা। মানে তোমাদের তো সব কিছু খুলে বলতে পারছি না, সামনে সব কিছু জানাবো। আসলে আমি না বেশি খাবার খেতে পারি না, খাবার একটু অল্প খাওয়ার পরেই না মাথা প্রচুর ঘোরায়, প্রচুর খারাপ লাগে আর অনেক বেশি ঘুম আসে। তো একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে ওঠার পরে বুঝছো তারপরে একটু ভালো লাগে। তো ওই সময়টা আমার কাছে অনেক খারাপ লাগে, যতই ভাত কম খাই না কেন, মানে খারাপ লাগবেই। বেশি খেলেও খারাপ লাগবে, কম খেলেও খারাপ লাগবে। পেটটা শক্ত হয়ে থাকে, মনে করো যে খুব কষ্ট হয় আমার। তারপর মনে করো যে ঘুম থেকে উঠলে হাঁটতে পারি না, পায়ে ব্যথা, মনে করো যে ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটি। তখন খুব আলসেমি লাগে, কাজ করতে ইচ্ছা করে না। তখন মনে করো যে কাজ করতে করতে একটু সময় লেগে যায়। আর সকালবেলা রুটি খেতে ইচ্ছা করে না, মানে একদমই ইচ্ছা করে না। পরোটাও খেতে ইচ্ছা করে না। আমি কতদিন ধরে যে রুটি পরোটা খাই না জানো না। সেদিন ডাক্তারের কাছ থেকে আসার সময় হোটেলে পরোটা খেয়েছিলাম, ব্যাস এই পরোটা খাওয়া। ওই পরোটাতে বুঝছো বমি মরিচ দিয়েছিল, বমি মরিচের গন্ধটা আমার নাকে এসে আসে। আমি না দেখলাম কি জানো, একটা খাবারে কেবিন্স ওঠে না, সেই খাবারটা খেতে খুব ইচ্ছা করে। তো ওই খাবারটা খাওয়ার পরে খুব ভালো লাগে, কিন্তু সেকেন্ড টাইম ওই খাবারটা খেতে ইচ্ছা করে না তো বেশি। আর যদি আমি খাইও না তাহলে আমার কাছে ভালো লাগে না খাবারটা খেতে। যেমন ধরো কফিটা খেতে খুব ভালো লেগেছিলো, তোমার কাছে বলেছিলাম। তো সেকেন্ড টাইম কফিটা খেয়েছি তখন একটু ভালো লেগেছিলো, এরপর আর ভালো লাগেনি। এখন কফি খেতে ভালো লাগে না, বমি বমি ভাব আসে। আবার মনে করে যে লাল চা খেতে ভালো লেগেছিলো, ওই লাল চাটাও না 2 দিন পর খেতে ভালো লাগছে না। মানে কোনো খাবারই বুঝছি একবার বেশি খেতে ভালো লাগে না। এইদিকে আমাকে স্কুলেও যেতে হচ্ছে। বাবরাব্বু আসলে আমাকে ভয় দেখার জন্য বলেছিল যে বাচ্চাদেরকে পড়াশোনা করাবে না। আসলে পড়াশোনা না করিয়ে তো উপায় নেই। ওই স্কুলে মনে করো যে যদি একবার বের হয়ে আসে তাহলে আর ঢুকতে পারবে না। আর যদি টিসি দিয়ে দেয় তাহলে তো আর ঢুকতেই পারবে না। তো এই কারণে না চাইলেও ওখানে ওদিকে পড়াতে হবে, অ্যাটলিস্ট পাসটা করাতে হবে, নাহলে তো আগের বছর ভর্তি করতে পারবো না। এখন এই স্কুলে যাওয়া আসা করতে আমার কষ্ট হয়ে যায়, আমি বেশিক্ষণ হাঁটতে পারি না, হাঁটতে গেলে অনেক খারাপ লাগে। তো আমাকে রিক্সায় করে যাওয়া লাগতেছে। রিক্সা করে গেলে আমি কোনো টাকা জমাতে পারতেছি না, এদিকে কোনো কিছু খেতে ইচ্ছা করলেও সেটা খেতে পারতেছি না, মানে খুব প্রবলেমের মধ্যে আছি। তো আমি একবার তো কষ্ট করে হেঁটে গিয়েছিলাম বুঝছো, অনেক খারাপ লেগেছিলো। বাসায় এসে শুয়েছিলাম, অনেক খারাপ লেগেছিলো। তারপর ঠিক করলাম যে না, আমি হাঁটবো না, কষ্ট হলে হাঁটবো না, আর যদি হাঁটতে পারি তাহলে হাঁটবো। তো এখান থেকে মনে করি স্কুলে যাওয়ার সময় হেঁটে যাওয়া যায়, তখন আর সমস্যা হয় না। কিন্তু স্কুল ছুটি পড়ে না, আমি আর হাঁটতে পারি না, আমি আর আসতে পারি না। আর আমি না প্রচুর ঘুমাই বুঝছো, মনে করো যে আমি স্কুলে বসে বসে ঘুমাই। মানে স্কুলে এমন কোনো সময় নেই যাও যে আমি ঘুমাইনি। আমি বসে বসে ঘুমিয়ে আসি, ঘুমিয়ে তুলে পড়ে গেছি, পাশে মহিলা বলতেছে আপনি ওঠেন। মানে এত ঘুম পায় আমার জানো না, আমি তো ঠিকভাবে ঘুমাতেও পারি না, খুব ক্লান্ত থাকি। সকালবেলা স্কুলে যাওয়া লাগে, বাবার বউ তো সারাকে স্কুলে নিয়ে যায়, কিন্তু মাঝখান দিয়ে একদিন আবার সারাকে স্কুলে নেয়নি, আমাকে যাওয়া লেগেছে। তো মনে করো যে সব কিছু মিলিয়ে এখন আমি অনেক কষ্টের মধ্যে আছি বুঝছো।
এখন তো আবার সরকার নিয়ম করেছে যে সকাল সকাল অফিসে যাওয়া লাগবে, তারপর মনে করো যে 4টা 5টা বাজে বন্ধ হবে, মার্কেট বন্ধ হবে 6টা বাজে। তো মনে করো যে বাবুর আব্বুর আগে ছুটি হয়ে যাবে, তো উনি উনি আগে ছুটি হলে উনি বাসা চলে আসবেন আগে বাগে, তখন তো আরও বেশি প্যারা হবে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সকালবেলা আমাকে স্যারকে নিয়ে স্কুলে যাওয়া লাগবে। আমি 4বার আপ ডাউন কীভাবে করবো? রিক্সা করে গেলেও সিঁড়ি দিয়ে নামতে উঠতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। জানি না কি হবে, এদিকে আবার শুনতেছি ক্লাস নাকি কম হবে, অনলাইনে ক্লাস হবে। তো এইটা হলে একদিকে আমার জন্য ভালোই হবে, আমাকে স্কুলে কম যাওয়া লাগবে, কারণ আমার প্রতি অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে। আমি এই শরীর নিয়ে এত বেশি চাপ নিতে পারবো না। আমি এখন না পারতেছি চাপ নিতে, না পারতেছি চাপ দিতে। মানে এটা এখন দ্বিমুখী সমস্যা হয়ে গিয়েছে, মানে স্কুলে যেতেই হবে, আবার গেলেও অনেক কষ্ট হয়ে যায়। ভেবেছিলাম ভ্যান গাড়ি দিব, বাবু ভ্যান সাথে আলাপও করেছিল, কিন্তু সেদিন স্কুলে যাওয়ার সময় দেখলাম যে ভ্যান গাড়িওয়ালা বাচ্চাদের সাথে মিসবিহেভ করতেছে। একটা মেয়ে জিজ্ঞেস করতেছে যে আঙ্কেল, মানে প্রশ্ন করতেছে, উনি প্রশ্ন করার আগে ধমক দিয়ে বসেছে, মানে একটা অন্যরকম বিহেভ করছে, বুঝছো? আমার কাছে এটা খুবই খারাপ লেগেছে, খুবই অড লেগেছে। আর বাবা তুমি ভ্যান গাড়ি করে নিয়ে যাও, তুমি একটু ভালো ব্যবহার করবে, একটু ভালোভাবে থাকবে, তুমি এরকম বিহেভ কেন করতেছো বাচ্চাদের সাথে? তোমাকে কি টাকা দেওয়া হয় না? আসলে কি আমরা তো থাকি বাসায়, আমরা দেখি না যে আমাদের বাচ্চারা কীভাবে কোন পরিবেশে যাচ্ছে আসছে। তো এটা আসলে অনেক বেশি খারাপ লাগলো আমার কাছে, যে আমার ছেলেটা তো এমনিতে সরাসরি কিছু বলে না, বোকাশোকা, ওকে ধমক দিলে ও তো কিছুই বলবে না, চুপ করে বসে থাকবে। ওর যদি কোনো সমস্যা হয় ও বলতেও পারবে না ভয়। আমি চাই না সেটা কোনো সমস্যার মধ্যে আমার সন্তানকে ফেলতে। এমনিতে তো বাসায় থাকবো, কিছু দেখবো না, জানবো না, ছেলেও ভয় বলবে না, না জানি আবার কোনো সমস্যা না পড়ে যাই। যাক, আল্লাহ পাক দেখবে আমাকে, আল্লাহ পাক আমার খেয়াল রাখবে, এছাড়া তার কোনো উপায় নেই। আমি কখনো এই অবস্থায় বাসা থেকে বের হইনি, এই প্রথম রিস্ক নিয়ে বের হচ্ছি, কিন্তু কিছু করার নেই বলো, বাচ্চাদের স্কুলে না পড়াতে হবে না, ওদেরকে তো পড়াতে হবে। না পড়ালে তো ওদের 1 বছর গ্যাপ পড়ে যাবে। শুধু কি গ্যাপ পড়ে যাবে, ওদের স্কুলটা বন্ধ হয়ে যাবে। এত ভালো স্কুলে তো আর সহজে ভর্তি করতে পারবো না। দেখি কতদিন পারি, যতদিন পারি ততদিন স্কুলে নিয়ে যাব, অ্যাটলিস্ট বলতে পারবো যে না আমি ট্রাই করেছি, বাচ্চাদের নিয়ে স্কুলে গিয়েছি। তারপরও ভ্যাঙ্গাইতে দিব না। ভ্যাঙ্গাই লোকের ব্যাপারটা শুনে আমি খুব আসলে হতাশ হয়ে গিয়েছি, আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। তো ভ্যাঙ্গাইতে দেওয়ার জন্য তখনই মনে ইচ্ছাটা মরে গিয়েছে। বাবুরাবুকে অবশ্যই অবশ্যই কিছু বলিনি, যদি উনি জিজ্ঞেস করে তখন বলবো। এখন অবশ্যই কিছু বলছি না, আসলে কি আমি যেটা বলবো সেটাই হবে। আমি যদি বলি ভ্যাঙ্গাইতে দাও তাহলে দিবে, আর যদি না বলি তাহলে দিবে না। মোল্লাদর মসজিদ পর্যন্ত, আর অন্যদর আমার এবং আমার বাচ্চাদের পর্যন্ত। মুখে যাই বলুক না কেন, মুখে যত কিছুই বলুক না কেন, উনি আসলে আমাদের ছাড়া থাকতে পারবেন না। উনি প্রতিদিনই বলেন যে আমি পরশুদিন যাবো গা, কালকে যাবো গা, আমি আর আসবো না, আমি আর এখানে থাকবো না, মানে এরকম প্রতিদিনই বলেন, কিন্তু যায় না কখনোই। এখন আমার পর মানসিক চর্চা করা বন্ধ হয়ে গিয়েছে, এখন আর বেশি কিছু বলে না। তবে আমি যখন বলি যে আমি অসুস্থ, আমার শরীর খারাপ আছে, যখন আমি শুয়ে থাকি বা শরীর বেশি খারাপ লাগে, তখন উনি অনেক কথা শুনে, অনেক কিছু বলে। হ্যাঁ আমি আগে না করেছিলাম, আমি জানি এরকম হবে, আমি না করেছিলাম, তুমি পারবা না, তুমি কেন এসব কাজ করতেছো, এখনও সময় আছে, এখনও সময় আছে। আমি বলতেছি বেশি কথা বলবা না, তুমি এখন এটা মেনে নাও, আর কোনো কথা বলবা না, এইটা মেনে সামনের দিকে এগিয়ে যাও, দেখো কি হয়। আল্লাহ পাক চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। একটা না একটা ব্যবস্থা হবেই। এত টেনশন করতেছে কেন? বলছে দেশের যে অবস্থা, তাতে করে এখানে থাকতে পারবো কিনা জানি না, কদিন পর তো থাকতেও পারবো না, সব কিছু বন্ধ হয়ে যাবে, তখন কী করবো, জ্বালানি সমস্যা। সমস্যা হলে আর কি করা আছে, তারপরে আমি দেশের বাড়িতে যাবো না, দেশের বাড়িতে রিস্ক, ওখানে কেউ নেই, বাচ্চাদের নিয়ে থাকা অনেক রিস্ক হয়ে যাবে। তাছাড়া পুকুর ঘাট আছে, বাচ্চারা বাবা বাসাতে বের হয়ে যাবে, ওদেরকে পাহারা দেওয়ার মতো লোক নেই, আমি একা কীভাবে কী করবো, এখানেই পাহারা দিতে পারি না, আবার দেশের বাড়িতে পাহারা দিব। মানে উনি আমাদেরকে দেশের বাড়িতে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, বাবা শুধু একই কথা বলতেছে। আমি প্রথম প্রথম কিছু বলেছিলাম, এখন আর বলি না, চুপ করে থাকি। আমি জানি আমার ইচ্ছার বিরুদ্ধে উনি কোনো কাজই করবে না, উনি চাইলেও জোর করে আমাকে ওখানে নিতে পারবেন না। তো এই বিষয় নিয়ে শুধু শুধু কথা বলে ঝগড়া বাড়িয়ে কোনো লাভ নেই, এমনিতে আমার শরীর খারাপ, আমার শরীরের অবস্থা ভালো না, ওনার সাথে কেন আমি বারবার ঝগড়াতে যাবো? কী জন্য ইচ্ছা করে নিজের ক্ষতি ডেকে আনবো বলো? আর উনি তো চায় যে আমি খুব বেশি রিয়েক্ট করি, খুব বেশি চেঁচাচেঁচি করি, আমি অসুস্থ হয়ে যাই, আমার সমস্যা হোক, এটা উনি চায়, বুঝছো? এই জন্য উনি বারবার শুধু এগুলো আমাকে শোনায়, আমার ম্যাচটা গরম করার চেষ্টা করে, বুঝছো? আমি তো বুঝতে পেরেছি ওনার প্ল্যান, ওনার সেই প্ল্যান আমি সফলতা কেন দিব বলো? এই দেখো রং পেন্সিল নিয়ে কী করা শুরু করছে বাচ্চারা। মানে একদিন আমি বলেছিলাম ঠিক আছে রং করো, বাচ্চাদেরকে দিয়ে দিও, ব্যাস এরপর থেকে শুরু হয়েছে রং করাকারি, প্রতিদিনই রং করে, বেশি বাবা চুপ খায়, ঘর ধরে ময়লা করে, মানে অতিষ্ঠ হয়ে গিয়েছে আমি। তারপর বললাম যে না, আর রং করার দরকার নেই, রং পেন্সিল নিয়ে আমি সব লুকিয়ে রেখেছি। কারণ এই রং পেন্সিল নিয়ে আঁকাকি করে অনেক ঝামেলা সৃষ্টি হয়, সাদা কান্নাকাটি করে, সাদা হাফ রং নিবে, জুনেরা কান্নাকাটি করে, পুরা ঘর আঁকায়, মনে করে যে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। কত টাকা দিয়ে ওদের আব্বু ওদেরকে রং পেন্সিল কিনে দিয়েছে স্কুলে রং করার জন্য, সেই রং পেন্সিলের কভারগুলো সব হারিয়ে গেছে, পেন্সিলগুলো ছোটো হয়ে গিয়েছে, কটা পেন্সিল পাই না। মানে আমি ওদেরকে বলেই ভুল করেছি, বুঝছো? আমি তো বুঝতে পারিনি যে এত সমস্যা করবে। আর বাবুর আব্বু বুঝি সহজে রং পেন্সিল এনে দিবে, যখন শুনবে যে বাচ্চারা রং পেন্সিল নষ্ট করে ফেলেছে তখন তো আমাকেই বকবে। উনি তো জানে যে ক্লাস হয়নি, ঈদই বন্ধ ছিল, এখন মাত্র ক্লাস শুরু হয়েছে, তো এত অল্প সময় রং পেন্সিলগুলো তো নষ্ট হওয়ার কথা না। আপুরা লাইক কি করেছো, নাকি এখানে চুপ করে বসে আমার ভিডিওটি দেখতেছো? প্লিজ আপুরা একটা লাইক করে দিও, লাইক করে দিলে কাজকে অবশ্য অনেক গুণ বেড়ে যায়।
আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি দেখার পরে অবশ্যই একটা কমেন্টস করে দিও। আমি জানি আমার ভালোবাসা মানুষেরা আমাকে কমেন্টস করবে। যারা আমাকে ভালোবাসো না বা আমার ভিডিও প্রথম দেখতেছো তারাও প্লিজ কমেন্টস করে দিও, তোমাদের মতামত অভিব্যক্তি আমাকে জানিও। একটা আপু আমাকে বলতেছে, আপু তুমি একদিন ভিডিও দাও 3 দিন কোনো খবর থাকে না। মানে আমি আসলে ইচ্ছা করে সে করছি না, বুঝছো। মানে একে তো শারীরিক অবস্থা ভালো না, এই দিক দিয়ে আবার বাচ্চাদের পরীক্ষা চলতেছে, বুঝছো। ওদের পরীক্ষা, ওদেরকে পড়াশোনা করাচ্ছি, তো ওইটি চাপের মধ্যে আছি, বুঝছো। তারপর চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও আপলোড করার জন্য। অনেকগুলো ভিডিও জমা পড়ে আছে, আমার হাতের আঙ্গুলে এই পাশটা কেটে গিয়েছে। সেদিন রান্না করার পরে ওগুলো টেবিলে রেখেছিলাম যে উনি এসে খাবে, কিন্তু উনি আসার পরে খাচ্ছিল না। তখন আমি জিজ্ঞেস করলাম তুমি কি খাবে কি খাবে না, কিছু বলতেছেন না। কিছুক্ষণ পরে এসে বলতেছে খাবারগুলোকে ঢাকনা দাও, এগুলো শুকিয়ে যাবে, ফ্যানটা বন্ধ করে দাও। আমি বলতেছি করতেছি, মানে উনি অস্থির হয়ে গেছে, বুঝছো। মানে উনি আমার সাথে চেঁচুকা শুকিয়ে দিচ্ছে শুধু অকারণে। আমি বলতেছি তুমি খাবা কি না বলো, না খেলে আমি ভিতরে রেখে দিব, আর যদি খাও তাহলে বলো। উনি সেগুলো বলতেছে না, উনি বলছে এগুলো ঢাকা দিয়ে রাখো, মানে খাবে যে সেটা বলছে না, বুঝছো। তখনও মনে করে যে ওনার সাথে এরকম অনেক তর্ক হলো, তো উনি করেছে কি রাগ করে চামড়ি দিয়ে তরকারি বাটির উপরে আস্তে করে বাড়ি দিয়েছে। উনি আসলে বুঝতে পারেনি যে এটা ভেঙে যাবে, তো এটা ভেঙে গেল। খুব রাগ উঠেছিল, বুঝছো। এত কষ্ট করে কাছে জিনিসগুলো কিনি আর উনি এভাবে করে ভেঙে ফেলে, অনেক খারাপ লেগেছে। তখন আমি আবার ওটা মনোযোগিতে রাখবো, রাখতে পারছিলাম না, বড় অংশ তো অল্প একটু ভেঙেছে। তো আমি ওটা আবার ভাঙতে গিয়ে তখন হাতে লেগে হাতটা কেটে গিয়েছে। খেয়াল করতে পারিনি, বুঝছো। মেজাজটা এমনিতেই গরম হয়ে গিয়েছিল, তো ওই সময় আসলে ভাঙতে গিয়ে আমার হাতে লেগে গিয়েছে। তারপরে বলছে রক্ত পড়া শুরু হয়ে গেল, পটি বাঁধলাম। ওনার তো কোনো হেডেক নেই, আমি কাজ করতেছি, থালা বাসন ধুচ্ছে এই হাত নিয়ে, কিন্তু উনি কিছু বলতেছেন না, বুঝছো। আজকে বাচ্চাদের হাত যদি কাটতো তাহলে উনি কী অবস্থা করতো। আমার অবস্থা তো খারাপ করতে, বাচ্চাদের নিয়ে পাগল হয়ে যেত। যাই হোক, 2 দিন কষ্ট হয়েছিল, এরপর সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। তবে কাটাদারটা এখনও আছে। মেয়ে মানুষের আসলে এসব জিনিসে মাথা ঘামাতে নেই, ওদেরকে দেখার মতো কেউ নেই। ওদের দেখভাল ওদের নিজেকেই করতে হয়। অনেক সময় পারে, অনেক সময় পারে না, তাতে কার কি যায় আসে বলো, ক্ষতি তো তার হয়। গত ভিডিওটা আরও একদিন আগে ছাড়ার কথা ছিল, বুঝছো, কিন্তু ছাড়তে পারিনি, কারণ ভিডিওটা আপলোড হচ্ছিল না, অনেক সময় লাগছিল আপলোড হতে। মনে করো যে সেই বিকেল 5টা থেকে শুরু হয়েছে আপলোড করা, সেই আপলোড করা শেষ হচ্ছে 11টা বাজে। তার মানে চিন্তা করো যে কতটুকু সময় লেগেছে আপলোড করতে। মানে মোবাইল পুরো ভরে গেছে, বুঝছো, মোবাইলে অনেক ভিডিও আছে। তো এই ভিডিওগুলো ছাড়তে হবে, কন্টিনিউ ভিডিও ছাড়তে হবে। তো আমি চেষ্টা করতেছি, আসলে বাচ্চাদের পরীক্ষা থেকে পড়াতে হয়, সারা তো কিছুই পারে না। সারাকে পড়াচ্ছি, জানি না কোনো ফল হবে কি না, ও ফেল করবে, মানে ও পুরাই ফেল করবে। আমি ওকে পড়াতে পারিনি। ভেবেছিলাম যে রমজান মাসে 1 মাস বন্ধ আছে, ওকে পড়াবো, কিন্তু কিছুই পারলাম না পড়াতে, শরীর খারাপ হয়ে গেল, ওকে পড়াতে পারিনি। একে তো আমি ওকে নিয়ে বসতে পারিনি, আর ও বেশি আগ্রহ দেখায়নি। যার যেমন পড়াশোনা আগ্রহ আছে, সারা সেরকম আগ্রহ নেই। বই নিয়ে পড়তে বসতে বললে তো বসে, কিন্তু সেই পড়াটা বানাতে পারে না। একটা পড়া মুখস্থ করে সেটা পড়া লিখতে পারে না, আবার অনেক সময় অক্ষর চিনে না। মানে মাথা পুরো হ্যাং হয়ে গিয়েছে আমার, বুঝছো। আমি আসলে বেশি গুরুত্ব দিতেছি না, কারণ গুরুত্ব দিলে আবার ওকে মারি দেবে, ম্যাচটা গরম হয়ে যাবে। তাই আমি আস্তে ধীরে ওকে পড়াচ্ছি, যতটুকু পারে পড়ুক শিখুক, এছাড়া আর কোনো উপায় নেই। মানে আমার ওকে আসলে টাইম দেওয়া দরকার ছিল, যেটা আমি করতে পারিনি। তবে এবার ওকে আমি টাইম দিব, কারণ ও পরীক্ষা ফেল করলে তো ও কিছু থেকে বের করে দেবে, সেটা তো হতে দেওয়া যায় না, বুঝো না। চেষ্টা তো করতে হবে, নাহলে তো পরে আমার কাছেই খারাপ লাগবে যে আমি আমার বাচ্চাদেরকে পড়াতে পারলাম না। আমার বাচ্চাকে তো আমাকেই পড়াতে হবে, আর তাছাড়া মাস্টার রেখেও লাভ নেই, মাস্টার তো ওকে সেভাবে করে সময় দিবে না। ওকে আমি যে সময়টা দিব, আমি যেভাবে আগ্রহ করে পড়াবো সেরকম করে তো মাস্টারটা পড়াবে না, তো শুধু মাস্টার রেখেও লাভ নেই। এই পরীক্ষায় সে অনেক খারাপ করবে, পাশ করা তো দূরের কথা, সে মার্ক আনতেও পারবে না মনে হচ্ছে আমার কাছে। মানে ম্যাডামরা তাকে দয়া করে যদি মার্ক দেয় তাহলে দিবে। আমি না পেরে ওকে বলতেছি, দেখ তুই তো কিছু পারবি না, তো না পারলে একটা কাজ করবা, তুমি তোমার পাশে যে বসছে তা খাতা দেখে দেখে লিখবা, যতটুকু পারো দেখে দেখে লিখবা। এছাড়া তো আর কোনো উপায় নেই, পাস তো করতে হবে। এখন ও যদি লিখতে পারে তাহলে মার্ক আসবে, না হলে আসবে না। আমার কথা শোনার পরে মেয়ে বলতেছে, আম্মু যদি ও না দেখায়, যদি ও আমাকে দেখতে না দেয়। আমি বললাম তুমি চুরি করে দেবা, যাতে ও বুঝতে না পারে। দেখো আমার অবস্থা, আমি আর কি করবো বলো, পাস তো করা লাগবে। মানে এই পরীক্ষাটা হওয়া পর্যন্ত আপাতত মানে এইভাবেই করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আমি শত পড়ালেও সব পড়া কমপ্লিট করতে পারবো না, অনেক পড়া অনেক পড়া। ভাতটা খেতে খুব ভালো লাগছে, মনে করে যে পেট ভরে ভাত খেলাম। প্রথমে ভাজি দিয়ে খেলাম, তারপরে মাছ ভুনা দিয়ে খেলাম। মাছ ভুনা খেতে অনেক ভালো লাগছে। তো এখন এই ভিডিওটা দেখে আমার আবার খাবার ইচ্ছে করতেছে, অনেক ক্রেভিংস বেড়ে গেছে, আমার খেতে ইচ্ছে করতেছে মাছ ভুনা করে ভাত। তেলাপিয়া মাছের মাথা আমার খুব পছন্দ, আমি সবসময় তেলাপিয়া মাছের মাথা খাই, অনেক ভালো লাগে খেতে। তো মাছ তো শেষ, যে 2টা মাছ ছিল ওইগুলো খাওয়া হয়ে গেছে। এখন আছে রুই মাছ আর আছে শিং মাছ। শিং মাছ সময়ের কারণে বাঁচতে পারছি না, শরীর ভালো লাগছে না, মাছ কাটতে অনেক সময় লাগে, এই কারণে ধরা হয় না। আর রুই মাছ রেখে দিয়েছিলাম যে সিমে বিচি দিয়ে রুই মাছ রান্না করে খাবো, কিন্তু সেই সিমে বিচি আর পাচ্ছি না, খুঁজেছিলাম। বাবা আমাকে বলেছে আনতে, উনি আনবে না। তো এখন আমাকে কিনে আনতে হবে, যদি না পাই তাহলে অন্য তরকারি দিয়ে রান্না করে খাবো, এছাড়া তো আর কোনো উপায় নেই। সন্ধ্যা হয়ে গিয়েছে, কিছু চিপস ভেজে নিচ্ছি। চিপস ছিল কিছু, ওগুলো ভেজে নিচ্ছি। গ্যাস নেই, ঈদের পরে 4-5 দিন গ্যাস ভালোই ছিল, তারপরে আবার সে গ্যাসের সমস্যা শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে গ্যাস ছিল, এই সন্ধ্যার সময় গ্যাস পাচ্ছি না। কিছুক্ষণ পর আবার গ্যাস আসবে, তো 4-5 দিন ভালোই গ্যাস ছিল। এখন বর্তমানে গ্যাসের অবস্থা অনেক খারাপ, সকালবেলাও গ্যাস থাকে না। মনে করো যে একদম রাতের বেলা গ্যাস আসে, তাও মনে করো যে 8-9টা পরে, তার আগেও আসে না।
হানিকম্বের এরকম কড়াই পাওয়া যায়, বুঝছো? আমি কী করেছি, হানিকম্বের 10টা কড়াইয়ের মতো কড়াই কিনবো, ওগুলো কিনে ভাজা পড়া কাজগুলো খুব সুন্দরভাবে করা যাবে। দেখো কত সুন্দর ভাজা পড়া কাজগুলো করতে পারতেছি। তেল বেশিও লাগে না, আবার খুব সুন্দরভাবে ফুলেও যায়। ফ্রাই প্যানে করলে কিন্তু ফুলতো না, ফ্রাই প্যানে করলে এগুলো একটু চুপসে যেত, বুঝছো? ও বাবা, চিপসগুলো কি সুন্দর ফুলে উঠেছে, এগুলো তো খাওয়া শেষ। চিপসগুলো কিনতে হবে, এগুলো খেতে ভালো লাগে, বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। দামও তো বেশি, 160 টাকা কেজি। আমি আধা কেজি নিয়ে এসেছিলাম, দেখি টাকা হলে পরে নিয়ে আসবো। সব কিছুতে টাকা লাগে, টাকা ছাড়া কোনো কিছুই হয় না। এত টাকা পাবো কোথায় বলো? এখন তো টাকা জমাতেও পারতেছি না। ঠিক করছি পরীক্ষার পরে জায়াকে নিয়ে স্কুলে গেলে আবার চলে আসবো, স্কুলে থাকবো না। কারণ স্যারকে পড়াতে হবে। স্কুল ছুটি পরে বাসা আসার পরে স্যারকে পড়াতে পারি না, তখন অনেক বেশি দেরি হয়ে যায়, জায়ানকেও পড়াতে হয়। তাই ঠিক করেছি জায়ানকে দেওয়ার পর বাসায় এসে স্যারাকে পড়াবো। রিক্সায় করে আসবো, বাসায় এসে স্যারাকে 2 ঘন্টা পড়াবো। একদম মনোযোগ সহকারে ওকে পড়াবো, স্কুলে পড়াগুলো পড়াবো, যাই পারি পড়াবো। তারপরে আবার স্কুলে গিয়ে ছেলেকে নিয়ে আসবো, আনার পরে ওকে পড়াবো। এত চাপ আমি নিতে পারবো কিনা জানি না, এই শরীরের অবস্থা আমি বুঝতে পারছি না। আপু আমার ওপর দিয়ে যে কত কিছু যাচ্ছে, মানে আমি কি করবো, আমি কিছু বুঝতে পারতেছি না। একটা আপু বলতেছে আপনার আর্থিক অবস্থা ভালো না, এতগুলো বাচ্চা, যা করা একটু চিন্তা ভাবনা করে করবেন, বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন, বাচ্চাদের কথা চিন্তা করবেন। কি করব বলো আপুরা, আমরা মেয়েরা অনেক সময় অনেক কিছু করতে পারি না, চাইলেও আমরা অনেক কিছু করতে পারি না। আর যেখানে আমরা মা, মা হয়তো আর সন্তানের ক্ষতি করতে পারি না, তা সে যে অবস্থায় থাকুক না কেন। দেখা যাক আল্লাহ বা কী করে, তার ইচ্ছা বিরুদ্ধে তো আমরা কিছু করতে পারি না। তাই হয় যা উনি চায়। তবে আমি জেনে শুনে কোনো পাপ বা অন্যায় কাজ করতে পারবো না, যেটার জন্য আমাকে সারা জীবন কষ্ট পেতে হবে। ইভেন আমার বাচ্চাদেরকেও কষ্ট পেতে হবে, এরকম করে কাজ আমি করব না। এখন হয়তোবা আমার অনেক কষ্ট হবে দিনগুলো পার করতে, সামনের দিনগুলো হয়তোবা আমার জন্য অনেক বেশি কঠিন হবে। তারপরও আমি এটুকু তো বলতে পারবো, আমি কোনো অন্যায় কাজ করিনি, আল্লাহ পাকের ইচ্ছে মেনে নিয়েছি। আল্লাহ পাক আমার রহমত করবে, উনি আমার পাশে থাকবেন, এইটুকু তো আমি বিশ্বাস করে বলতে পারবো। তার কাছে হাত তুলে দোয়া তো করতে পারবো, মন খুলে কিছু চাইতে তো পারবো। কিন্তু যদি আমি অন্যায় কাজ করি তাহলে তো সে চাওয়ার মুখটা আমার থাকবে না। আপুরা তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।